সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এই আশাই করি। আজকে তোমাদের ক্লাসে এসেছি, প্রথম আনুষ্ঠানিকভাবে ক্লাস। তার আগেও একটি ক্লাস করেছিলাম। ওই ক্লাসে বইয়ের নাম, কোন কোন লেখকের বই কিনতে হবে, কোন লেখক কি লেখকের বইয়ের মধ্যে কী ধরনের লেখা আছে, এসব নিয়ে এর আগে আলোচনা করেছিলাম তোমাদের জন্য। তো তোমরা প্রতি বছরই আমরা তো প্রথম ক্লাস সামনাসামনি নেই, তোমরা আজকে আমাদের সামনে নেই, তারপরেও ক্লাস চালিয়ে যেতে হচ্ছে। তোমরা আজকে তোমাদেরকে আমি কিছু জিনিস পড়ানো শুরু করব, কারণ আমরা যতই দিন যাচ্ছে আমাদের ছুটিও বাড়ছে, করোনা কাল চলছে, তো তার মধ্যে দিয়ে আমাদের এই ক্লাসগুলো করতে হবে। আমরা তো আর তোমরা তো নিশ্চয়ই জানো আমরা ক্লাস আগেই শুরু করেছি। এটা আমাদের দ্বিতীয় ক্লাস, আমার দ্বিতীয় ক্লাস তোমাদের একাদশ শ্রেণীর জন্য। তো আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি সত্যজিৎ ধ্রুব, বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগ। তো তোমাদের আমি সিলেবাসটা আগে একটু এদিন আলোচনা করেছিলাম তোমাদের, আজকে একটু আলোচনা করে নিচ্ছি যে তোমাদের পদার্থবিজ্ঞানের দুইটা বই আছে, দুইটা খণ্ড আছে। 9, 10-এ তোমাদের ছিল একটা বই, ছিল একটা বইয়ের মধ্যেই দুই খণ্ড একসাথে ছিল। এখানে কিন্তু একটা বইয়ের মধ্যে প্রথমটার মধ্যে প্রথম পত্র, দ্বিতীয়টা দ্বিতীয় পত্র, এবং প্রত্যেকটার মধ্যেই 100 নাম্বার করে আছে, 200 নাম্বার। যেমন 9, 10-এ 100 নাম্বার ছিল, এখানে কিন্তু 200 নাম্বার। ফিজিক্সটা কিন্তু 200 নাম্বার। তো এই দিক থেকে আমাদের ফিজিক্সটা অনেক বড়, বইটাও অনেক, তোমরা দেখেছো বইটা অনেক সাইজে অনেক বড় হয়েছে এবং অনেক কিছু প্রাসঙ্গিক অনেক কিছু যুক্ত হয়েছে। ফলে তোমাদেরকে প্রচুর পরিমাণ পড়তে হবে। আর তোমরা নিশ্চয়ই, আমি আগেও বলেছি, আবারও বলছি যে প্রত্যেক দিনে পড়া প্রত্যেক দিন তোমাদের পড়ে ফেলতে হবে। আজকে যা আমি পড়াবো, আজকে পড়াটা তোমাদের আজকেই পড়তে হবে। হ্যাঁ, এবং যেদিন আমরা আবার ক্লাসে আসবো, রুটিন তোমাদের কাছে আছে, যে রুটিন অনুসারে আবার যখন ক্লাসে আসবো তোমরা এই পড়াগুলো পড়ে ক্লাসটা আবার দেখবে। তাইলে ক্লাসটা আরও ভালো লাগবে এবং তোমাদের আরও বুঝতে সহজ হবে। কারণ ফিজিক্সের ক্লাসটা হচ্ছে একটার সাথে একটা কন্টিনিউশন থাকে। একটা যে ক্লাসটা শেষ, পরের দিন আরেকটা ক্লাস শুরু হবে, তখন এটার কন্টিনিউশন থাকবে, এবং এই জন্য তোমাদের খুব গুরুত্বের সাথে পড়াশোনা করতে হবে। তো আজকে তোমাদের প্রথম অধ্যায় যেটা ছিল ভৌত জগৎ এবং পরিমাপ। আমরা জানি ভৌত জগৎ এবং পরিমাপের মধ্যে তোমাদের যে সিলেবাসটা আছে সেটার মধ্যে বিজ্ঞানের ইতিহাস আছে, হ্যাঁ, পদার্থবিজ্ঞানের ইতিহাস আছে, পদার্থবিজ্ঞানের মানব সভ্যতায় পদার্থবিজ্ঞানের অবদান আছে, এবং বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী আছে। এইগুলা থেকে সিকিউ প্রশ্ন আসে না, কিন্তু এমসিকিউ আসে। সুতরাং তোমরা এগুলা রিডিং করে রাখবে। এবং কিছু প্র্যাকটিক্যালের বিষয় থাকে, যেমন ভার্নিয়ার স্কেল, হ্যাঁ, স্লাইড ক্যালিপার্সের মধ্যে ভার্নিয়ার স্কেল, তারপরে স্ক্রুগজ, স্পেরোমিটার, নিত্যিপ, হ্যাঁ, এইসব প্র্যাকটিক্যালের অংশ আছে, এবং শুদ্ধতার পরিমাপ, এই জিনিসগুলো আছে। ওপরে জড়িয়ে এককও আছে। তো এইগুলা 9, 10-এর মধ্যেও এগুলাই ছিল, এখনও তাই আছে। এগুলো তোমরা একটু ভালো করে রিডিং করে নেবে। আমি ভ্যাক্টর থেকে শুরু করতে চাই। এটা দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে ভ্যাক্টর। ভ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা এই যে অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেককে এই ভ্যাক্টরটা পড়তে হয়। এই ভ্যাক্টরটা অধ্যায়টা অনেক বড়, তারপরেও আমাদের অনেক পড়তে হয়, কারণ হচ্ছে এরা ছাড়া আমাদের চলে না। হ্যাঁ, তো এরা একটু অন্যান্য অধ্যায়ের চেয়ে একটু কঠিনও, একটু ভিন্নধর্মী, তারপরেও আমাদের পড়তে হবে। আর তাছাড়া এখান থেকে ভালো করে পড়লে তোমাদের ম্যাথমেটিক্সের যে ভ্যাক্টর আছে এটার অনেক ব্যাখ্যা পাওয়া যাবে। তো চলো, ভ্যাক্টরটা আসলে কোত্থেকে আসছে আমরা একটু দেখি। আমরা জানি যে ভৌত জগৎ থেকে আমরা পড়েছি রাশি। রাশি কি আমরা ভালো করে জানি, যা কিছু পরিমাপযোগ্য, ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য সেগুলো বলা হয় রাশি। যেমন পরিমাপ কি কি করা যায়, যেমন আমরা ধরি দৈর্ঘ্য, ভর, তারপরে ওজন, বেগ, এই সবগুলো রাশি আমরা পরিমাপ করতে পারি। যদি পরিমাপ করতে চাই, যে দৈর্ঘ্য পরিমাপ করব, যেমন দৈর্ঘ্য আমরা যদি বলি, দৈর্ঘ্য বুঝাতে চাইলে আমরা যদি বলি এটা হচ্ছে ধরো 10 সেন্টিমিটার, তাহলে এটার আর কিছু না, আমরা এটা থেকে এটা পাই, এটা মান 10 হচ্ছে একটা মান, তাই না? যেমন ভর, কোন বস্তুর ভর যদি বলি 10 কেজি, তাহলে এটাও কিন্তু মান। কিন্তু যখন ওজন বলি, যেমন 10 কেজি ওয়েট,
তখন এখানে কি বোঝায় 10 হচ্ছে এটা হচ্ছে মান, আর ওয়েটের সাথে জি এর সম্পর্ক রয়ে গেছে। আমরা যখন ওজন বলি এমজি, ওজন বলি ওজন ডাব্লিউ ইকুয়াল টু বলি এমজি, এম ভর এবং জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। যেহেতু অভিকর্ষীয় ত্বরণ পৃথিবীর বিভিন্ন জায়গায় ভিন্ন হয়, সুতরাং এটার নির্দিষ্ট দিকেরও একটা দিকের প্রয়োজন পড়ে, এই জন্য মান এবং দিক। তাহলে ওজনের মান ও দিক আছে। এবং আমরা ব্যাগের ক্ষেত্রেও দেখেছি, ব্যাগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে দেখা যায় এটার মান আছে এবং কোন দিকে নির্দিষ্ট দিক আছে, দিক। তাহলে আমরা যদি এই রাশির এইগুলো আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে কতগুলো রাশির মান 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 দিয়েই আলোচনা করা যায় বা মান দিয়েই তাকে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা যায়। আবার কিছু কিছু রাশির মান এবং দিক উভয়ই লাগে, তাছাড়া শুধু মান অথবা শুধু দিক দিয়ে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা যায় না। সেই জন্যে এই বিচার বিশ্লেষণ থেকে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। যাদের শুধু মান আছে তাদের বলা হয় স্কেলার রাশি, স্কেলার রাশি। এটা শুধুমাত্র যাদের মান আছে, মান। আর যাদের মান এবং দিক উভয় আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি, ভেক্টর রাশি। এটা কি হবে? মান প্লাস দিক, এই দুইটা বিষয় থাকবে। তাহলে আমাদের এই আজকের এই আলোচনার বিষয় হবে যে এই ভেক্টর রাশি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভেক্টর রাশি আমরা বুঝতে পেরেছি ভেক্টর রাশি কি, এই নিয়ে কোনো কারো সন্দেহ নেই। তবে শুধু ভেক্টরের মধ্যে আরও অনেকগুলো ভেক্টর আছে, স্পেশাল ভেক্টরগুলো আছে। এই স্পেশাল ভেক্টরগুলো নিয়ে এখন কথা বলবো। দেখি তার আগে আরেকটু জিনিস আমরা একটু পড়ে নিই। ভেক্টরকে আমরা কিভাবে লিখি। যেমন ধরো এ একটা ভেক্টর রাশি, তাকে আমরা এল উপরে টান দেই, অথবা আমরা নিচে টান দেই, অথবা আমরা এক পাশে মোটা করে লিখি। তো এগুলা থেকে আমরা প্রচলিতভাবে আমরা অ্যারো চিহ্ন দেই। যদি বি একটি ভেক্টর হয় তাহলে বি ভেক্টর এভাবে লিখি। হ্যাঁ, আর যদি তার মান বোঝানো হয়, ভেক্টরের মান বোঝানো হয়, তাহলে যদি এ ভেক্টরের মান বুঝাই তাহলে এটা হবে মডুলাস বা শুধু এ। যদি বি ভেক্টরের মান আমরা যদি বুঝাই তাহলে বি মডুলাস অথবা শুধু বি। অথবা যদি আমরা জ্যামিতিকভাবে লিখি, পাদবিন্দু শীর্ষবিন্দু দিয়ে ও এটা ধরলাম পি, তাহলে ওপি হচ্ছে ভেক্টর। যদি হয় এই ওপি তাহলে এভাবে লিখবো, পাদবিন্দু আগে, এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তো এই তাহলে ওপি হচ্ছে, এটাকে আমি ভেক্টর এ দিয়ে যদি প্রকাশ করি তাহলে ভেক্টর এ। তাহলে আমরা এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এখন চলো আমরা ভেক্টরের বিভিন্ন ভেক্টর নিয়ে আলোচনা করি, স্পেশাল ভেক্টর বা বিশেষ ভেক্টরগুলো, এগুলো নিয়ে আলোচনা করি। বিশেষ ভেক্টরগুলোর মধ্যে প্রথমেই আমরা আলোচনা করতে চাই একক ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট একটি ভেক্টর, একক ভেক্টর। এটা ভেরি ইম্পর্টেন্ট ভেক্টর। একক ভেক্টর কাকে বলে? আমরা বলি যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। মানে মান হবে এক, এমন ভেক্টরকে বলা হবে একক ভেক্টর। শর্ত থাকে যে এই যে ভেক্টর মান একক হবে তার মান শূন্য হতে পারবে না। মানে দ্যাট ইজ মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। যেমন ধরি এ একটি ভেক্টর, তার মান শূন্য নয়। এর মানে কি, তার মান যদি আমরা ধরি এ মডুলাস অফ এ বা শুধু এ, তাহলে ইজ নট ইকুয়াল টু 0, মানে এর মান শূন্য হবে না এমন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করবো। যেমন ধরো একক ভেক্টরকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি বা এ দ্বারা, স্মল এ দ্বারা প্রকাশ করি, উপরে একটা টুপি চিহ্ন দিই। এই চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটা হচ্ছে টুপি, ক্যাপ চিহ্ন। এই ক্যাপ চিহ্ন দিয়ে একক ভেক্টর বোঝানো হয়েছে। তো এই এটা হবে একক ভেক্টর, হবে মান, একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করব এরকম। অথবা
এরকম হলে এটা হতে পারে। তাহলে একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে কি হয়, একক ভেক্টর পাওয়া যায়। তাহলে আমরা এটাকে ইটা দ্বারা লিখি। তাহলে আমরা যদি এটাকে একটু লিখি, ভেক্টর এ ইজ ইকুয়াল টু ইটা এ। এটাকে যদি আমি আরেকভাবে বিশ্লেষণ করতে চাই, সে আমরা এখানে ও টি একটা লাইন, তাকে 1 2 3 4 5টা ভাগে সমানভাবে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ভাগ সমান। আমরা ধরি প্রথম ভাগটা যদি এ, একক ভাগটা যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে এটা এ, তাহলে এইটুকু হবে 2a, এটা হবে 3a, এটা 4a, এটা 5a। দ্যাট ইজ আমরা যদি এই পুরাটাকে আমরা এ ভেক্টর দিয়ে লিখি, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু 5a। দ্যাট ইজ আমরা একক ভেক্টর যদি 5 দেখি, তাহলে a/5। আমরা যদি এর সাথে মিলাতে চাই তাহলে দেখা যাবে একইভাবে মিলে গেছে। তো আমরা এইভাবে আমরা এই আলোচনা থেকে আমরা একক ভেক্টরটা আমরা পরিষ্কার হতে পারি। দ্বিতীয় ভেক্টরটি নিয়ে আমরা একটু কথা বলি। দ্বিতীয় আমরা এরপরের যে বিষয়টা ভেক্টরটা আলোচনা করব সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। এই আয়ত একক ভেক্টরটা কি? আমরা জানি যে মাত্রা, একমাত্রা, দ্বিমাত্রা, ত্রিমাত্রা এগুলো আমরা আগেই জানি। এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কীরকম, এই এক্স ওয়াই জেড মূলবিন্দু ও, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এটি একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আয়ত একক ভেক্টর বলছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষের দিকে আই, এই এক্স অক্ষের দিকে আই, ওয়াই অক্ষের দিকে জে এবং জেড অক্ষের দিকে কে প্রকাশ করা হয়। তাহলে এই আই জে কে কে, আই জে এবং এই কে, এই তিনটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। তো এইটা ভেক্টরকে আমরা আয়ত একক ভেক্টর প্রকাশ করার জন্য আমরা বিভিন্নভাবে, যদি একটা ভেক্টর যদি থাকে এই এক্স অক্ষ বরাবর যদি আমি একটা ভেক্টর কেটে নিই, যেমন ধরি এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর, হ্যাঁ, যদি আমরা লিখি এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে, আই এক্স। ওয়াই অক্ষ বরাবর যদি ওয়াই দেই তাহলে জে ওয়াই, এবং জেড অক্ষ বরাবর যদি আমি লিখি তাহলে কে জেড। তো এটা হলো আয়ত একক ভেক্টর, এটা হলো আয়ত একক ভেক্টর। প্রত্যেকটা এটা হলো আই জে কে দিয়ে লেখানোর অর্থ হচ্ছে এটি একটি আয়ত একক ভেক্টর। সো এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের ভেক্টরের পদে কাজে লাগবে। সো আমরা এটা ভালো করে আমরা করে রাখবো। নেক্সট ভেক্টরটা হচ্ছে নেক্সট ভেক্টর অবস্থান ভেক্টর, ইজ ইম্পর্টেন্ট ভেক্টর, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, আমরা যে ভেক্টরগুলো আলোচনা করছি প্রত্যেকটি একটার চেয়ে একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তো অবস্থান ভেক্টর কাকে বলে আমরা দেখতে চাই। আমরা আসলে অবস্থান, আমরা যদি বলি যে আমি এখন কোথায় আছি, আমি এখন সায়েন্স বিল্ডিংয়ের দোতলায় আছি, আমি ক্লাস নিচ্ছি একটা 201 নাম্বার রুমে, আমি ক্লাস নিচ্ছি এখন 201 নাম্বার রুমে। যদি আমার অবস্থানটা বলতে চাই তাহলে আমি এভাবে বলবো যে রফিকুল ইসলাম মহিলা কলেজের সায়েন্স বিল্ডিংয়ের 201 নাম্বার রুমে আমার অবস্থান, আমি এখানে ক্লাস নিচ্ছি। তাহলে আর যদি তাহলে আমরা কি বললাম, আমার অবস্থানটা এখানে মানে দেখা গেল কি যে কলেজের সাপেক্ষে আমার অবস্থানটা তৈরি হয়েছে। তাহলে কলেজটা কোথায় আছে, কলেজটা দুর্জয় মোড় থেকে বা ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড় থেকে 1/2 কিলোমিটার পূর্ব দিকে কলেজটা। তাহলে আমরা এখন কি কলেজটার অবস্থানটা আমরা আরেকটা সাপেক্ষে আমরা প্রকাশ করেছি। তেমনি এখানেও অবস্থান ভেক্টরটাও ওই একই রকম, যে একটা বিন্দু সাপেক্ষে এটাকে মানে দেখাতে হবে, লোকেট করতে হবে। তো লোকেট করতে গেলে আমরা বলি যে মূল বিন্দু সাপেক্ষে কোন ভেক্টরের অবস্থান, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দু সাপেক্ষে
তাহলে আমরা দ্বিমাত্রিক যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা ধরি, মূলবিন্দু হচ্ছে ও, এখান থেকে মূলবিন্দু ও থেকে পি বিন্দুতে একটা ভেক্টর হয়ে যায়, তাহলে ওপি হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে ওপি হচ্ছে এখানে, ওপি হচ্ছে অবস্থান ভেক্টর। এটাকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে এই আর হবে অবস্থান ভেক্টর। তাহলে আর এটাকে আর কি করা যায়, এখান থেকে যদি আমি এখানে লম্বটা নিই, এটা ধরি এম এন, তাহলে এইটা হচ্ছে এক্সের অংশ, এটা হচ্ছে ওয়াইয়ের অংশ। এখানে যদি আমি এটাকে এক্স অক্ষ বরাবর নিয়ে যাই তাহলে আমরা বলি এক্স আই এক্স, একটু আগে বলেছি আই এক্স প্লাস জে, এটা হলো জে ওয়াই, এটা হচ্ছে এক্স এক্স ভেক্টর ইকুয়াল টু আই এক্স, আর হলো ওয়াই ভেক্টর ইকুয়াল টু জে ওয়াই। তাহলে তার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই অবস্থান ভেক্টরটা আর ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই আমরা পূর্ণাঙ্গভাবে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এই অবস্থান ভেক্টরটা ভালো করে পড়তে হবে, তা না হলে আমাদের কিন্তু পরবর্তী যে ভেক্টরটা আছে সরণ ভেক্টর, এই সরণ ভেক্টরটা আমরা বুঝতে পারবো না। চলো তাহলে এই অবস্থান ভেক্টরের পরে আমরা একটু সরণ ভেক্টরটা নিয়ে আলোচনা করি, কারণ সরণ ভেক্টরটা মূলত আসছে অবস্থান ভেক্টর থেকেই। আমরা দুইটা অবস্থান ভেক্টরের থেকেই সরণ ভেক্টরটা আসবে। চলো আমরা সরণ ভেক্টরটা দেখি। সরণ ভেক্টর এটাও তাই, আমরা যখন সরণ বলি, ডিসপ্লেসমেন্ট বলি, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনকে বলা হয় সরণ। সরণ ঠিক সরণ ভেক্টরটাও তাই, অবস্থান পরিবর্তন কি হবে, সময়ের সাথে অবস্থান পরিবর্তন হবে। আমরা এখন এটা থেকেই তোমরা দেখতে পারবে। আমরা বললাম একটা নির্দিষ্ট একটা সময়ে একটা বস্তুর অবস্থান হচ্ছে পি বিন্দুতে, তাহলে তার অবস্থান ভেক্টরটা হচ্ছে, তার অবস্থান ভেক্টরটা হচ্ছে আর, এই অবস্থান ভেক্টরটা হচ্ছে আর। হ্যাঁ, তাহলে ও আর ওয়ান ধরি, আমরা দুটা যেহেতু ধরবো, একটা আর ওয়ান ধরি, তার অবস্থান হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। টি সময় পরে আমরা যদি এটা কিউ বিন্দুতে অবস্থান করে এক্স টু ওয়াই টু হয়, হ্যাঁ, এটাকে আর টু যদি ধরি তাহলে আমরা এই এই আর ওয়ান কি লিখতে পারি, আর ওয়ান ইকুয়াল টু আই এক্স ওয়ান প্লাস জে ওয়াই ওয়ান। আর টু কি লিখতে পারি, আই এক্স টু প্লাস জে ওয়াই টু। এখন তাহলে সরণ ভেক্টরটা কোনটা, আসলে বেসিক্যালি সরণ ভেক্টরটা হচ্ছে এই পার্থক্যটা, এটা হলো ডেল আর। তাহলে ডেল আর ইজ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান। ডেল আর ইকুয়াল টু আর টু আসতেছে কত, আই এক্স টু প্লাস জে ওয়াই টু মাইনাস এটা আসবে আই এক্স ওয়ান প্লাস জে ওয়াই ওয়ান, সরি হ্যাঁ ওয়ান। তাহলে এটা যদি আমি এটায় লিখি, এখানটায় যদি লিখি ডেল আর ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি আই কমন যদি নেই এখান থেকে এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস জে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এইটা হবে অবস্থান ভেক্টর, সরি অবস্থানের সরণ ভেক্টর। তাহলে আমরা সরণ ভেক্টরের মান আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তো এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে পড়তে হবে, তা না হলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। কারণ ভেক্টরের বিভিন্নভাবে আমরা এই অবস্থান ভেক্টর বা সরণ ভেক্টর এবং অবস্থান ভেক্টরকে আমরা অবস্থান দেখিয়ে সরণ ভেক্টর বের করি, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া আরও অনেকগুলো ভেক্টর আছে, এই ভেক্টর নিয়ে আমরা আলোচনা করি। একটু এইটা শেষ করে দিয়ে আজকে
সরণ ভেক্টরের অন্যান্য ভেক্টরগুলো একটু আলোচনা করে শেষ করব। অন্যান্য ভেক্টরগুলোর মধ্যে বাকিগুলো একটু অনেক সহজ। এগুলা মধ্যে রয়েছে একটা হচ্ছে সমান ভেক্টর, জানো তোমরা হয়তো। সমান ভেক্টর, সমান ভেক্টরটা কাকে বলে? যে ভেক্টরের মান, যে ভেক্টরগুলোর মান সমান দিক একই দিকে। যেমন এটা পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, এদের মান সমান দিক একই দিকে, এরা হচ্ছে সমান ভেক্টর। বিপরীত ভেক্টর হচ্ছে বিপরীত ভেক্টরটা কি? এদের মান সমান দিক বিপরীত দিকে। পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, এদের মান সমান দিক বিপরীত দিকে, তাকে বলা হয় বিপরীত ভেক্টর। তারপরে সদৃশ্য ভেক্টর। সদৃশ্য ভেক্টর কারা? যে সব ভেক্টরের মান সমান না, এরকম ভেক্টরকে বলা হয় সদৃশ্য ভেক্টর। যেমন পি একটা ভেক্টর, এখানে কিউ একটা ভেক্টর, এদের মান সমান না কিন্তু দিক একই দিকে, তাকে বলা হয় সদৃশ্য ভেক্টর। অথবা বিসদৃশ্য ভেক্টর হবে, বিসদৃশ্য ভেক্টর। এটা হবে এদের মান সমান না, দিকও সমান না, এরকম ভেক্টরকে বলা হয় বিসদৃশ্য ভেক্টর। এখন আরেকটা আরো ভেক্টর আছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর কারা? যাদের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু নির্দিষ্ট থাকে না, এরা হচ্ছে স্বাধীন ভেক্টর। যে কোনো জায়গা থেকেই এই ভেক্টরগুলো হতে পারে এরকম। আর সীমাবদ্ধ ভেক্টর হবে সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে এদের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কোন দিকে হবে এরা নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট করে থাকবে যে পাদবিন্দু এবং শীর্ষবিন্দুগুলা নির্দিষ্ট থাকবে। তো সীমাবদ্ধ ভেক্টর গেল। এখন আরো কাটা ভেক্টর আমরা একটু দেখি। নাল ভেক্টর, একটা ভেক্টর আছে নাল ভেক্টর। নাল ভেক্টর মানে ভেক্টর নাই, নাল ভেক্টর যে ভেক্টরের মান শূন্য, তাদের মান শূন্য, এদেরকে বলা হয় নাল ভেক্টর। যদি এক ভেক্টর হয় তাহলে নাল মান শূন্য যদি হয় নাল ভেক্টর। সঠিক ভেক্টর যাদের মান শূন্য নয়, যাদের মান শূন্য নয় এদের বলা হয় সঠিক ভেক্টর। তাহলে আমরা এটাতে মান ইজ নট ইকুয়াল টু 0 দিতে পারি, তাহলে এটা হচ্ছে সঠিক ভেক্টর। তারপরে আমরা আর একটা লিখতে পারি বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর আমরা জানি বিপ্রতীপ কোণ সম্পর্কে আমার ধারণা আছে। এই কোণে বিপ্রতীপ, এটা বিপ্রতীপ কোণ, এটা বিপ্রতীপ কোণ, এটা ঠিক ভেক্টরটা তাই। এখানে যদি এ ভেক্টর ইকুয়াল টু 5i হয় তাহলে তার বিপরীতটা, এটার বিপরীতটা হবে এটা, এটা হবে এ ভেক্টর ইকুয়াল টু 1/5i। এটা হলে এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ হলে কত হবে? এ ইকুয়াল টু হবে 1/5i। এটা হলো বিপ্রতীপ ভেক্টর। এখন আমাদের ভেক্টরের মধ্যে আলোচনা শেষ হয়েছে। আর এর মধ্যেও টুকটাক কোনো ভেক্টর যদি থাকলো অসুবিধা নেই, এগুলা পড়ার মধ্যে যদি যখন আসবে তখন আমরা পড়ে ফেলবো। আমরা যে আলোচনা আজকে যে ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা বিভিন্ন ভেক্টর এবং বিভিন্ন ভেক্টরের সংজ্ঞা এগুলো পড়বে এবং কয়েকটি ভেক্টর সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। এই বিস্তারিত আলোচনা সহ এই ভেক্টরগুলো ভালোভাবে পড়বে। আগামী ক্লাসে ভেক্টর যোগ নিয়ে আমরা কথা বলবো। তোমরা ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, ক্লাসগুলো কন্টিনিউ করবে এবং কোনোভাবেই ফাঁকি দিবে না। হ্যাঁ, আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে। অনলাইন ক্লাস হলেও অনলাইন ক্লাস অনেক সীমাবদ্ধতা আছে, তারপরেও আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো,
এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।